মুক্তিযুদ্ধের বিজয় দিবস আজ ইউনূস সরকার পালনে অনিচ্ছুক। ইউনূস সরকার ভোলাতে চায় বিজয় দিবসের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, কিন্তু সেই ইতিহাস রিপাবলিক ভুলতে দেবে না। রিপাবলিক আজ দিনভর বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের কথা শোনাবে আপনাদের। শুনবেন সেই মুক্তিযুদ্ধের সময় একেবারে সামনে থেকে যুদ্ধ দেখা সাংবাদিকদের কথাও, সে সব তো শোনাবো। কিন্তু তার আগে একটু শোনা যাক ভারতের পরাক্রমের কথা, মুক্তিবাহিনীর বীরত্বের কথা, পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে আনে যে পরাক্রম, বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের ভিত তৈরি হয়ে গেছিল সেই ৬০-এর দশকে। পাকিস্তানের থেকে বঞ্চিত শোষিত আবহে বাঙালির কণ্ঠস্বর শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি রাখেন। এই ৬ দফা দাবিতেই লুকিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীজ। কি ছিল এই ৬ দফা দাবি, কিভাবে বা তা রূপ নিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে, দেখুন বিশেষ প্রতিবেদন। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ। ৫০-এর দশকের রক্তক্ষয়ী আন্দোলনে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা। তবে রাষ্ট্রভাষার মর্যাদা পেলেও পাকিস্তানে বাঙালিরা ছিল চরম অবহেলিত, উপেক্ষিত ও শোষিত। ১৯৬২ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ। ১৯৬৩ সংবাদপত্রের কণ্ঠরোধ জারি, প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স, নিষিদ্ধ একাধিক পাকিস্তান বিরোধী সংবাদপত্র। ১৯৬৬ বাঙালিদের প্রতি বৈষম্য তুলে ধরে শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উত্থাপন করেন। ১৯৬৮ আরও মজবুত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপট। রাজনৈতিক নেতাদের সঙ্গে মিলে সেনার একটি অংশ পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে ক্ষমতা দখলের চেষ্টা করে। ষড়যন্ত্রের অভিযোগে পাকিস্তান ২৮ জন ব্যক্তিকে গ্রেফতার করে। আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার শেখ মুজিবুর রহমান সহ ৩৫ জন। প্রতিবাদে শুরু হয় গণ আন্দোলন, যা পাকিস্তান বিরোধী আন্দোলনের রূপ নেয়। ১৯৬৯ পূর্ব বাংলায় সম্পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি ওঠে। ৬ দফা দাবিতে সরব হন শেখ মুজিবুর রহমান। প্রথম দাবি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পৃথক ফেডারেশন। দ্বিতীয় দাবি বিদেশ নীতি ও সেনায় একমাত্র কেন্দ্রীয় ভূমিকা থাকবে। তৃতীয় দাবি দুটি আলাদা মুদ্রার প্রচলন। চতুর্থ দাবি রাজস্ব ও শিল্পে সার্বভৌম ক্ষমতা। পঞ্চম দাবি আমদানি রপ্তানি ও বিদেশি মুদ্রার অধিকার। ষষ্ঠ দাবি আঞ্চলিক সেনাবাহিনীর অধিকার। এই ৬টি দাবি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত মজবুত করেছিল। স্বাভাবিকভাবেই দাবির একটিও মানতে চায়নি পাকিস্তান। পাক সেনার হাতে বারবার গ্রেফতার হতে থাকেন শেখ মুজিব। পদ্মাপাড়ের বাঙালিরা ততদিনে বুঝে গিয়েছে আলাদা রাষ্ট্র গঠন ছাড়া উপায় নেই। শুরু হয় ১৯৬৯-এর গণ অভ্যুত্থান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অবশেষে ঐতিহাসিক ভাষণে বাংলাদেশকে স্বাধীন করার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারতের সেনাবাহিনীর সাহায্য নিয়ে পাকিস্তানের সেনার সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিবাহিনী। পাকিস্তানও বুঝে যায় বাঙালিদের আর দাবিয়ে রাখা যাবে না। ৭ কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আজ সকাল থেকে আমরা রয়েছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন করছি, আমরা উদযাপন করছি এবং একই সঙ্গে আজকের বাংলাদেশের সঙ্গে সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ফিরে দেখতে দেখতে বোঝার চেষ্টা করছি ভবিষ্যতের বাংলাদেশ, আজকের বাংলাদেশ ভবিষ্যতে কোন দিকে এগিয়ে চলেছে। আমার সঙ্গে এই মুহূর্তে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ দাশগুপ্ত, আমার সঙ্গে রয়েছেন দিলীপ চক্রবর্তী, দুই সাংবাদিক যারা বাংলাদেশ যুদ্ধ চোখের সামনে দেখেছেন, তার প্রত্যেক দিনকার রিপোর্ট করেছেন, সেই সময় তাদের কাছ থেকে আপনারা তার বিবরণ পেয়েছেন, তাজা বিবরণ পেয়েছেন। এবং আমার সঙ্গে রয়েছেন অ্যাডমিরাল বিমলেন্দু গুহ। অ্যাডমিরাল বিমলেন্দু গুহ ৭১-এর যুদ্ধে ভারতীয় নৌবাহিনীর হয়ে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং আমি অ্যাডমিরাল গুহর কাছেই প্রথমে আসবো। স্বাগত অ্যাডমিরাল গুহ আপনাকে। আপনার কাছ থেকে প্রথম শুনতে চাই সেই দিনকার কথা এবং বিশেষ করে আজকে যে অঞ্চলটা নিয়ে এত আলোচনা চলছে, চট্টগ্রাম, টেকনাফ, সেন্ট মার্টিনস, এই অঞ্চলটাতেই তো আপনারা সেদিনকে অপারেশন চালিয়েছিলেন অ্যাডমিরাল গুহ। এটা ঠিক, আমাদের নর্থ বে অফ বেঙ্গলেতে বেশিরভাগ অ্যাক্টিভিটি ছিল। আমাদের টাস্ক ফোর্সেতে ছিল 5টি জাহাজ, বিক্রান্ত, ব্রহ্মপুত্র, বেতোয়া, কামর্তা অ্যান্ড কাবরাতি।
আমাদের যে টাস্ক দেওয়া হয়েছিল তাতে 4টে ভাগে, কিন্তু তুমি যে অঞ্চলটা নিয়ে কথা বললে সেখানে আমাদের 2টো কাজ ছিল। কোনো পাকিস্তানি সোলজার যেন পালাতে না পারে, না কোনো নৌকো করে, না কোনো আরাকান রুট দিয়ে। আর দ্বিতীয় হচ্ছে, আমরা যদি বম্বার্ডমেন্ট করি কিংবা বম করি, আমরা বন্ধুর বাড়িতে গেছি, সুতরাং কিছু যেটুকুন দরকার শুধু সেটুকুনি করবে, এর বেশি করবে না। এটা একটা মস্ত বড় জিনিস। তুমি যুদ্ধ করছো, কিন্তু এভাবে ওদের ইনফ্রাস্ট্রাকচার আমরা শেষ করতে পারবো না। তার কারণ আমি বন্ধুর বাড়িতে গেছি, এই নিয়েই করেছি। মুক্তিযোদ্ধা অবশ্যই আমরা অনেক দিন ধরে ট্রেন করেছি, এপ্রিল মাস থেকে ট্রেন করতে শুরু করেছি অফিসিয়ালি। সেটা নৌবাহিনী হোক কিংবা আর্মি হোক, এরা প্রচুর অবদান করেছে মুক্তিযোদ্ধা। কিন্তু কথা হচ্ছে যেটা, কাউকে তো লড়তে হবে, সেটা কিন্তু নৌবাহিনী লড়েছিল ইস্টেতে আর্মি কমান্ডের সঙ্গে এবং এয়ারফোর্সের সঙ্গে, কিন্তু আমরাই যে পৌঁছেছিলাম প্রথমেতে। তার কারণ আমরা আন্দামান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আমরা ছিলাম না, আমরা 150 মাইল শুধু দূরে ছিলাম চিটাগং থেকে বিক্রান্তের সঙ্গে। 3 তারিখ রাত্রিরে আমরা বেরিয়ে যাই, আমাদের 5টি জাহাজ। তারপর দিন দুপুরবেলা থেকেই বিক্রান্ত অ্যাটাক শুরু করে সিহক দিয়ে, তারপরে অ্যালিজি দিয়ে। ওরা ATCটাকে ধ্বংস করেছিল কক্সেস বাজারে। অনলি এয়ারপোর্ট লেফট অ্যাট দ্যাট টাইম। আর আমরা করেছিলাম বম্বার্ডমেন্ট করে, আমরা ডিনায়াল অফ দ্য রানওয়ে করতে শুরু করেছিলাম। এটা এছাড়া যদি কোনো এয়ার অ্যাটাক আসতো বিক্রান্তে, তা আমাদেরই কাজ ছিল। তার কারণ ব্রহ্মপুত্র অ্যান্ড বিয়াস হ্যাড দি গানস, বিক্রান্ত হ্যাড দি এরোপ্লেনস। সো দ্যাট ইজ দ্যাট। অ্যাডমিরাল গুহা আমার সঙ্গে থাকুন, অনেক কথা শোনার আছে আপনার কাছ থেকে এবং আপনার কথা শোনানোর আছে আজকের প্রজন্মকে, যারা আমরা জানি না বা খুব অল্প জানি এই মুক্তিযুদ্ধ সম্পর্কে। আমি দিলীপবাবুর কাছে আবার আসবো। দিলীপ চক্রবর্তী, সেই ভাত খাওয়ার কথাটা, যেখানে অল্পের জন্য প্রাণ যেতে বসেছিল, শুধু ভাতটা কিভাবে খেতে হয় সেটা ভুলে যাওয়ার জন্য, প্লিজ। আসলে ভাত খাওয়ার আগে তো অনেক খাওয়া আছে। 27শে মার্চ প্রথম আমি বাংলাদেশে যাই। 27শে মার্চ হাকিমপুর দিয়ে মানে ইছামতি পার হয়ে, ইছামতি ক্রস করে আমি ওই পাশে সাতক্ষীরা যাই। আচ্ছা। এবং আমার সঙ্গে যিনি ছিলেন তিনি সাংবাদিক না, তিনি হচ্ছেন ইলা মিত্রের স্বামী রমেন মিত্র। আচ্ছা, ইলা মিত্রের স্বামী। আচ্ছা। আমাকে তিনি সীমানে তিনি প্রবেশ করেন না, সীমান্তে রেখে উদ্বিগ্ন, এবং তার ছেলেও ছিল মোহন। তো আমি ঢুকে যাই। বর্ডারটা ক্রস করিয়ে দেন? বর্ডারটা নদী ক্রস করতে, নদী ক্রস করে ইছামতি ক্রস করে, ইছামতি রাত্রিবেলা ক্রস করে টাকি দিয়ে ওখানটা হাকিমপুর থেকে ওই পারে যাই। বেশ। ওখানে গিয়ে প্রথম যেটা আমার মনে হলো, একটি ছেলে 27শে মার্চ ভোরে কিন্তু ঢুকছে। 27শে মার্চ উনি বললেন, 27শে মার্চ কিন্তু অনেক সাংবাদিক অনেক জায়গাতে প্রবেশ করছে, কারণ তখন উদ্বেলিত অবস্থা পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সাংবাদিক খুব। আমাদের কলকাতা প্রেস ক্লাবের বই যেটা আছে তাতে পড়লে এটা বুঝবেন ঠিক কীভাবে ছিল। ঠিক। তো আমি 27শে মার্চ ভোরে যাচ্ছি, যাওয়ার পরেই প্রথম দিকে একটি বাচ্চা ছেলে ন্যাংটো বাঁশবাগানে আছে, সে আমাকে আঙুল দিয়ে তাক করে বলছে গুরুম গুরুম। আমি আরে বেটা তুই গুরুম গুরুম করছিস কেন? তো একটা বন্দুক দিবা। বন্দুক দিয়ে কী করবা? ইয়াহিয়া মারুম। ইয়াহিয়ারে মারুম মানে ওই বাচ্চা ছেলেটিও যুদ্ধ করতে চায় ইয়াহিয়াকে মারবার জন্য। ভাত খাওয়ার আগের গল্পটা সেখানে বলতে যাচ্ছি। ঠিক। ইয়াহিয়া মারুম।